বিএনপি কি স্ট্যান্ড আমার জানা দরকার নেই। তারেক রহমান কি বলছে ওনার এটা আমার নিয়ে আমার কোনো আগ্রহ নেই। বাট আমি একজন নাগরিক হিসেবে মনে করি বন্দর নিয়ে এই গভর্নমেন্ট যা করতেছে এটা এই গভর্নমেন্ট এখতিয়ারের মধ্যে পড়ে না, স্ট্রেট পড়ে না। এটা অ্যাটর্নি জেনারেল বলুক আর যেই বলুক, সেক্ষেত্রে আসলে এই সরকারের সক্ষমতা নিয়েও তো নানানভাবে প্রশ্ন তোলার এক ধরনের সুযোগ আছে। এটা হলো আমার বিবেচনায় এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অযোগ্য সরকার এটা একটা। বিদেশিদেরকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন, আসলে ব্যাপারটা কি? এটা নিয়ে যে বড় দুটো সমস্যা নিয়ে সবাই কথা বলেন, একটা হচ্ছে জাতীয় নিরাপত্তা, আরেকটা হচ্ছে যে আমাদের কর্মসংস্থান। তা আমি মনে করি না যে দুইটা কোনটাতেই আসলে ইম্প্যাক্ট হবে। প্রথম রাজনৈতিক দলগুলো নতুন আন্দোলন শুরু করছে, চিরং পোর্ট নাকি ডেনমার্কের ওই কোম্পানিটা দেওয়া যাবে না। তো কাহিনী তো ওই জায়গায় না, সিকিউরিটি এটি বালসাল কাহিনী। আর আমাদের দেশে আছে ডাকি যে টেনিসটা চুরি করে দেওয়া যাবো, ঘটনা হয়েছে এরকম, চাঁদাবাজি সব তো বন্ধ হয়ে যাবো। পোর্ট নিয়ে রাজনীতিবিদদের চাঁদাবাজি, আর এই চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে যদি বিদেশিদের হাতে চলে যায়। এতেই ক্ষিপ্ত সকল শ্রেণী পেশার রাজনীতিবিদ ও সকল দলের নেতাকর্মীরা। শুধু তাই নয়, এর মধ্যে রয়েছে কিছু সাংবাদিক ও সুশীলরাও, যারা এইখান থেকে চাঁদা পেতেন। প্রায় প্রতি মাসে 200 কোটি টাকা চাঁদা যেত এই পোর্ট থেকে। যদি পোর্ট বিদেশিদের হাতে চলে যায়, 200 কোটি টাকা কোথা থেকে পাবে? যেখানে বিরোধী দলের রাজনীতি হওয়া সত্ত্বেও এই সুযোগ সুবিধা পাওয়া যাবে। জন্যই আওয়ামী লীগ বিএনপি একত্রিত হয়ে এবং কিছু সাংবাদিক একত্রিত হয়ে এই পোর্ট যাতে বিদেশিদের কাছে লিজ না দেওয়া হয় সেজন্য ব্যক্ত প্রকাশ করেছেন। বিস্তারিত দেখুন। বিদেশিদেরকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন, আসলে ব্যাপারটা কি? ধন্যবাদ। খুবই টপিক্যাল একটা ইস্যু আমাদের জন্য, এবং আমাদের অর্থনীতিতে যে চট্টগ্রাম বন্দর খুবই গুরুত্বপূর্ণ সেটার প্রমাণই হচ্ছে যে এটাকে নিয়ে প্রচুর আলোচনা। সবাই এটার ব্যাপারে খুব ইমোশনাল, সবারই একটা মতামত আছে, সবাই এটা নিয়ে কিছু বলতে চান। তো এবং আমরা এটাও জানি যে আমরা নতুন যে বন্দরগুলো নিয়ে কথাবার্তা বলছি, নতুন ইনভেস্টমেন্টগুলো নিয়ে কথা বলছি, সেগুলো যদি কাজ এই বছরও শুরু হয়, সবচেয়ে প্রথমটা আসতেই প্রায় লেগে যাবে 3-3.5 বছর। তো তার মানে আগামী 3-3.5 বছর অন্তত চট্টগ্রাম বন্দরের উপরই আমাদেরকে কমপ্লিটলি নির্ভর করে থাকতে হবে। তো প্রবলেম স্টেটমেন্টটা কোথায়, সমস্যাটা কোথায়, কেন আমরা এটা নিয়ে কথা বলছি? প্রথম হচ্ছে যে চট্টগ্রাম বন্দর বিশ্বের যে 405টি বন্দর আছে তার মধ্যে র্যাঙ্কিংয়ে 337তম। তো 337তম তো একটা র্যাঙ্কিং আমরা ধরে রাখতে চাই না। এবং হ্যাঁ, এটা ঠিক যে চট্টগ্রাম বন্দর গত 15-20 বছরে অনেক উন্নতি সাধন করেছে, বা তারপরেও তারা এখনও 337তম। তো এটা একটা আনফেয়ার কম্পিটিশনের কারণে হয়েছে। কীরকম আনফেয়ার কম্পিটিশন? যেই বন্দরগুলা 1 থেকে 100-র মধ্যে, তাদের যারা অপারেটর, ওটা যদি আপনি দেখেন ওই লিস্টটা, দেখবেন যে একই অপারেটর অনেকগুলো বন্দর চালায়। তো তারা বিভিন্ন বন্দর থেকে বেস্ট প্র্যাকটিসগুলো নিয়ে এসে তারা তাদের বন্দরগুলো ইমপ্রুভ করতে থাকে। সেই কারণে আমরা একা হিসাবে একদম লোকাল অপারেটর নিয়ে কখনোই আসলে তাদের সাথে কম্পিট করতে পারি না। এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, যদি আমি চট্টগ্রাম বন্দরের রেভিনিউ, সরকার যে রেভিনিউটা পায় সেটা যদি দেখি, আর পাশেই আমরা কিছুদিন আগেই রেড সি গেটওয়েকে একটা নতুন বন্দর দিয়েছি, প্রাইভেট পোর্ট, সেটা রেভিনিউর মধ্যে প্রায় 20% পার্থক্য, শতকরা 20 আমরা কম পাচ্ছি চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যেকটা কন্টেইনারে। আর তৃতীয় সমস্যাটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরে আমরা কিছু ইনভেস্টমেন্ট করেছিলাম সরকার থেকে প্রায় 15 বছর আগে, 10-15 বছরের মধ্যে। তো সেই ক্রেনগুলো আসলে কিন্তু টেকনোলজিটা পিছিয়ে চলে যাচ্ছে। সো এখানে একটা আগামী 5-7 বছরের মধ্যেই, ইনফ্যাক্ট 3 থেকে 5 বছরের মধ্যে আমাদের ধারণা প্রায় $200 মিলিয়ন মতো ইনভেস্টমেন্ট লাগবে। তো সেই ইনভেস্টমেন্ট করার সক্ষমতা আসলে আমাদের লোকাল অপারেটরদের আছে কিনা। তো এই 3টা প্রবলেম স্টেটমেন্টকে সলিউশন হিসেবে দাঁড় করানোর জন্য, এই প্রবলেমগুলোর সলিউশন হিসেবে আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা একটা বিল্ড অপারেট ট্রান্সফার মডেলে আমরা একটা বিদেশি অর্গানাইজেশনকে নিয়ে আসবো, অপারেটরকে নিয়ে আসবো, যাতে সে আমাদেরকে ওই টেকনোলজিটা দিতে পারে, বেস্ট প্র্যাকটিসগুলোকে নিয়ে আসতে পারে, ইনভেস্টমেন্টটা করতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম সে তো আমার কাছে খালি লিজ নিচ্ছে। সো এক সময় সে আমাকে এটা আবার ফেরত দিয়ে দিবে। তো সেই সময়ের মধ্যে আমরা শিখে যাবো কীভাবে বন্দরটা চালাতে হয়, তখন আমরা নিজেরাই সেটাকে চালাতে পারবো। আর এটা নিয়ে যেই বড় দুটো সমস্যা নিয়ে সবাই কথা বলেন, একটা হচ্ছে জাতীয় নিরাপত্তা, আরেকটা হচ্ছে যে আমাদের কর্মসংস্থান। তা আমি মনে করি না যে দুইটার কোনোটাতেই আসলে ইম্প্যাক্ট হবে। প্রথমত জাতীয় নিরাপত্তার ব্যাপারটাতে আমাদের বাংলাদেশ নেভিকে আন্ডারমাইন করার কোনো কারণ নাই। ওনারা ঠিক পাশেই আছেন, ওনাদেরকে পাশে রাখা হয়েছে বন্দরগুলোকে প্রোটেক্ট করার জন্য। তা আমি শুধুমাত্র এটাই মনে করি যে নেভি পাশে থাকাটা হচ্ছে বন্দরকে আরও শক্তভাবে প্রোটেক্ট করার একটা ব্যাপার। আর এখনকার বিশ্ব তো আসলে একটা ইকোনমিক ডিপ্লোম্যাসির দিকে চলে গেছে। তো যখন কোনো বিদেশিদের রাষ্ট্রের বিনিয়োগ আমাদের দেশে থাকবে, তখন তারা ন্যাচারালি আমাদেরকে আরও বেশি প্রোটেকশন দিবে। সো এটা আসলে আমাদের পক্ষেই কাজ করবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে কর্মসংস্থানের যে ব্যাপারটা, সেটা আমি একেবারেই মনে করি না যে আমরা ইউরোপ থেকে 3000 শ্রমিক এনে বাংলাদেশের কার্গো হ্যান্ডেল করব। আমরা আসলে তাদের কাছ থেকে টেকনোলজি ট্রান্সফারটা আনার চেষ্টা করছি, আর একদম ম্যানেজমেন্ট লেভেলে, একদম এক্সিকিউটিভ লেভেলে, সিইও লেভেলে তাদের থেকে কিছু এক্সপার্টিস আনার চেষ্টা করছি। বাট আমাদের শ্রমিকরা ওখানেই থাকবে। ইনফ্যাক্ট আমাদের প্রেডিকশন তো হচ্ছে প্রায় 25 থেকে 30 হাজার
কর্মসংস্থান যোগ হবে চট্টগ্রামে আগামী 5 বছরের মধ্যে, তো তাদের আসলে সংস্থানের সুযোগ বাড়বে। সো রাজনৈতিক দলগুলো নতুন আন্দোলন শুরু করছে, চিরং পোর্ট নাকি ডেনমার্কের ওই কোম্পানিরা দেওয়া যাবে না। তো কাহিনী তো ওই জায়গায় না, সিকিউরিটি এটি বালসাল কাহিনী। আর আমাদের দেশে আছে ডাকি যে টেনিসটা চুরি করে দেওয়া যাব, আছে ডাকি আমাদের দেশে, মানে আমাদের দেশের এমন কি সিকিউরিটি আছে, তারা পৃথিবী 75টা দেশের পোর্ট চালাইতেছে, তাদের সিকিউরিটির সমস্যা নাই, আমাদের দেশের সিকিউরিটির সমস্যা। মানে ওই যে ন্যাংটার নেই বাটপাড়ের ভয় আর কি, গড়ন হয়েছে এরকম। চান্দাবাজি সব তো বন্ধ হয়ে যাব, কারণ বিদেশে একটা কোম্পানির দিলে ড্যানিশ একটা কোম্পানির দিলে ওরা তো বুঝেও না যে এইভাবে দুর্নীতি করা যায়, এটা বুঝতে হবে 10 বছর টাইম লাগবে, ঠিক আছে। আর ওই যে বাল আছে না, আমতারেক না কি জানি নাম, বাদই দিলাম। আর কয় যে বিদেশিরা ই করে না, আরে তুই ডেনমার্কে আইসিস জীবনে, তুই একটা আইফোন 17 সারা 15-20 দিন ধরে তুই রাস্তায় ফালায় রাখলে কেউ লইবও না ওইটা, আর যদি নেয়ও লস্ট অ্যান্ড ফাউন্ড ডিপার্টমেন্টে পাঠাই দিব। আর আমাদের দেশে যেন একটা কুত্তা সেফ না, কাইটটা মানুষে খাসি হিসাবে খাওয়াই দেয়, আইসে ডেনমার্কের লগে বাংলাদেশের তুলনা করতে। তো ওই যেই হয়েছে হয়তো ভাগ পায়, মনে হয় যে আন্তরিক যেটা আছে হয়তো মনে হয় ভাগ পায় ওই জায়গা থেকে, ওই চাঁদাবাজির থেকে। তো এই কারণে সবার আর কি ব্যবসা বন্ধ হয়ে যাব, নতুন ধান্দা এই বিদ্রোহ তারা চালু করছে ওই জায়গায়। আমার মতে হুদা পোর্ট না, পুরা দেশটারা দেওয়া দেওয়া উচিত বিদেশিদের হাতে। আর আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে সবচেয়ে যোগ্য ক্যান্ডিডেট হচ্ছে ভ্লাদিমির পুতিন, কারণ একদম বাইরে সোজা বানায় লেবার সবটিরে। প্লাস হচ্ছে বিদেশি শক্তিগুলা যেরকম আছে, মোদি টু শব্দ করতে পারবো না পুতিনের এগেনস্টে, ট্রাম্পও কিছু করতে পারবো না, আর শি জিনপিং তো দোস্ত লাগে, কিচ্ছু করবো না। দেখা যাবো বাংলাদেশ আরো মানে একটা প্রোডাকশন হাব হয়ে গেছে। সবচেয়ে ভালো হয় পুতিনের হাতে ছেড়ে দেওয়া হোক, আর বাংলাদেশের তেমন কিছু নাই, তারা লয়ে যাবো। ওই মাটিটা আছে, মাটিতে ফসল ফলাইলো, বাংলাদেশও খাইলো, রাশিয়াও পাইলো, রাশিয়ার ফসলের জমির অভাব আছে, দুইজন বাগে যুগে খা, পুরো দেশটাই ভ্লাদিমির পুতিনের হাতে ছেড়ে দেন। আল্লাহর পুতেরা, এক পোর্টে নিজেকে পকেটের লেগা বাংলাদেশের পুরো দেশটার মায়ের হাতে হারিকেন ধরাই দিতেছে। চিটাগং পোর্ট অলরেডি একটা 30-year কন্ট্রাক্টে এন্টার করছে। সো কনস্ট্রাকশন প্লাস 30 ইয়ার, কনস্ট্রাকশন করতে আমাদের এস্টিমেট হচ্ছে রাফলি 3 বছরের মতো সময় লাগতে পারে, বাট প্লাস মাইনাস অবভিয়াসলি অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে। তা আমাদের যাদের সাথে আমরা কন্ট্রাক্টটা করছি তারা হচ্ছে এপিএম টার্মিনালস। এপিএম টার্মিনালস হচ্ছে এপি মোলার মার্কস যে গ্রুপটা আছে সেই গ্রুপের একটা সাবসিডিয়ারি, এবং তাদের পিছনে আছে আপনারা অনেকে হয়তো এপি মোলার ফাউন্ডেশনের কথা শুনে থাকতে পারবেন ডেনমার্কে। দে আর ভেরি ওয়েল নোন, দে আর অ্যাকচুয়ালি ফাউন্ডেশন, সো ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন। তো তারা আমাদের সাথে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্টে লালদিয়া কন্টেইনার টার্মিনালটাকে ডেভেলপ করার জন্য আমাদের কাছ থেকে নিচ্ছে। যখন আমি ডেভেলপ করার কথা বলছি তখন আসলে আমরা ওনাদেরকে যেটা দিচ্ছি সেটা একদমই একটা গ্রিনফিল্ড, এখানে কিছুই নেই, একটা জাস্ট সবুজ মাঠের মতো। সেই মাঠের উপরে ওনারা একদম বেস লাইন থেকে কনস্ট্রাকশন করবেন, কনস্ট্রাকশন করার পরে জেটি নির্মাণ করবেন এবং তারপরে ওনারা পোর্টটা অপারেট করবেন। তো প্রথমেই যে প্রশ্নটা সবসময় চলে আসে, তাই আমি ওটা ক্ল্যারিফাই করি, দি ওনারশিপ রিমেইনস উইথ দ্য পোর্ট। সো ওনারশিপ আমাদের কাছেই থেকে যাচ্ছে। ওনারা আমাদের ল্যান্ডের উপরে নিজেরা একটা টার্মিনাল করবেন এবং 30 বছর পরে এটার একটা এক্সটেনশনের সুযোগ আছে যদি ওনারা কেপিআইটা। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পেতে চান, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।